দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। আপনারা শুনছেন 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও জেইউ। এখন সময় এসো ভালো থাকি। সঙ্গে রয়েছি প্রিয়াঙ্কা। মানুষের মন গোধূলির আকাশের মতো। মনের মধ্যে আনন্দ, বেদনা, প্রেম ইত্যাদি নানা অনুভূতির ভাষা আছে, প্রকাশ আছে, এবং তা প্রকাশের জন্য প্রয়োজন প্রতিফলিত আলো। এই প্রতিফলিত আলোর কাজটি করেন মনোবিদ। তিনি পথ দেখান। আজকের দিনে এমন একটি মানসিক সমস্যার নাম পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যা সারা পৃথিবীর মানুষের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে। চারপাশের অনেককে আমরা এর কবলে পড়তে দেখেছি বা শুনেছি, কিন্তু সঠিক ব্যাখ্যা পাই কি? তাই মানসিক স্বাস্থ্যের এই বিশেষ অবস্থা নিয়ে আপনাদের পছন্দের ও প্রয়োজনীয় অনুষ্ঠান এসো ভালো থাকিতে আজ আমাদের সঙ্গে কথোপকথনে আছেন মনোবিদ নীলাঞ্জনা ব্যানার্জি। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটি কম বেশি আমাদের সকলের মনে আসে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বিষয়টা কি? পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এক ধরনের মানসিক অসুস্থতা, যেটা সেই সব মানুষের ভেতরে দেখা যায় যারা এক বা একাধিক ট্রমাটিক ঘটনার শিকার হয়েছেন, এবং এই অসুস্থতা যখন তাদের মধ্যে আসে তখন তারা ইমোশনালি, ফিজিক্যালি এবং সোশ্যালি নিজেকে সরিয়ে নেয়, এবং এই পার্টিকুলার অসুখটা তারা মনে করেন খুব লাইফ থ্রেটেনিং, মানে তাদের জীবন সংশয়ও হয়ে যেতে পারে, এই রকম একটা মনোভাব বা পরিস্থিতি তারা মনে করেন তাদের জীবনে এসে গেছে। আচ্ছা, একটু যদি বলেন যে কি কি কারণে এটি হতে পারে? পিটিএসডির কারণগুলির মধ্যে ফিজিক্যাল অ্যাবিউজ, টর্চার, ইমোশনাল অ্যাবিউজ, টর্চার, সেক্সুয়াল অ্যাবিউজ, প্রাকৃতিক বিপর্যয় যেটা ন্যাচারাল ডিজাস্টার, বন্যা, আর্থকোয়েক, এই সমস্ত অ্যাক্সিডেন্ট, টেররিস্ট অ্যাটাক, যুদ্ধ পরিস্থিতি, সম্পর্কের মধ্যে ভায়োলেন্স, খুব কঠিন মানসিক অসুখ, বারবার কোনো ট্রমাটিক ঘটনার সাক্ষী হয়ে থাকা, কারোর অস্বাভাবিক মৃত্যু, কমন কারণগুলোর মধ্যে এইগুলোই। আচ্ছা, আপনি অলরেডি আপনার কথা প্রসঙ্গে কিছু লক্ষণের কথা উল্লেখ করেছেন, তবু আমি একটু জানতে চাইব বেসিক্যালি কি কি ধরনের লক্ষণ দেখলে বোঝা যায় যে সে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের শিকার? দেখুন, লক্ষণ মূলত দুরকমভাবে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে শারীরিক লক্ষণ, আরেকটা হচ্ছে মানসিক এবং আচরণগত লক্ষণ। আচ্ছা, শারীরিক লক্ষণগুলোর মধ্যে যদি বলতে হয় তাহলে তার ব্যথা মানে পেন খুব কমন একটা সিমটমের মধ্যে পড়ে। সেটা চেস্ট পেন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এটার সাথে খুব বেশি রকম হার্ট রেট, মাসল টেনশন, বমি বমি ভাব সবসময়তে, নিঃশ্বাস নিতে না পারার একটা অস্বস্তি, অসম্ভব বেশি সোয়েটিং হওয়া, তার সাথে সাথে খুব একটা হাইপার অ্যারাউজাল যেটা আমরা বলি, মানে সেটা শারীরিক মানসিক দুভাবেই সেটা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে সব সময় যেন মানুষটা একটা অ্যালার্ট মোডে চলে গেছে, সে কিছুতেই রিল্যাক্স করতে পারছে না, ঘুমোতে পারছে না, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, এবং সব সময়তেই তার মনে হচ্ছে যে তার সামনে কোনো একটা থ্রেট রয়েছে যেটা তার জীবনকে বা তার বর্তমান পরিস্থিতিকে নাড়িয়ে দিতে পারে। ওই জন্য সেই মানুষটা সবসময় একটা যেন ভিজিলেন্স মোডে চলে গেছে আর কি। মানসিক এবং আচরণগত দিক থেকে যদি আমরা বলি তাহলে পরে আমরা বলতে পারি ভীষণ একটা রেগে থাকা অবস্থা, যেটাকে আমরা বলছি অ্যাজিটেশন, একটা ইরিটেবিলিটি, নিজেকে ক্ষতি করে ফেলার একটা মানে মনোভাব, নিজেকে সরিয়ে রাখার একটা মনোভাব,
এর সাথে সাবস্টেন্স অ্যাবিউজড মানে ড্রাগ নেওয়া, অ্যালকোহল নেওয়া, তার সাথে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এক রকমের পরিস্থিতি হয় যেটাকে খুব কমনলি আমরা দেখতে পাই পিটিএসডিতে। সেটা হচ্ছে দুটো টার্ম আছে, একটা হচ্ছে ডিরিয়েলাইজেশন, একটা হচ্ছে ডিপার্সোনালাইজেশন। ডিরিয়েলাইজেশন মানে মানুষটা সবই করছে কিন্তু তার কাছে মনে হচ্ছে সে বোধহয় একটা সিনেমা বা একটা স্বপ্নের মধ্যে করছে, এটা যেন ঠিক তার বাস্তব নয়। আর ডিপার্সোনালাইজেশন হচ্ছে আরেকটা, সে মনে করছে তার শরীরে ব্যথা লাগছে কিন্তু সে যেন তার নিজের শরীরে নেই, সে যেন তার মানে একটা আউটসাইড বডি ফিলিং। আর সাধারণভাবে যারা পিটিএসডির শিকার তারা মোটামুটি প্রায় সবাই ট্রমার ঘটনার উল্লেখ করলে সেটা থেকে অ্যাভয়েড করেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার যে সিমটমগুলোও যে দেখা যাচ্ছে সেটা যেহেতু ট্রমার সাথে রিলেটেড, ধরুন বাড়ির লোক বললেও তাকে যে তুই তো আগে এরকম করতিস না বা তুমি তো আগে এরকম করতে না, এখন এরকম করছো, যদি সেটা ট্রমার সাথে রিলেটেড হয়ে থাকে বা এই অসুখের একটা সিমটম হয়ে থাকে সে সেইগুলো কিন্তু একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, একটা প্রতিশব্দ বারবার এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে আসে, এগুলোর সম্পর্কে কোনো আর্টিকেল বেরোলেও দেখেছি, ইমোশনাল নাম্বিং। এই বিষয়টা যদি একটু বলেন। ইমোশনাল নাম্বিং আমরা যদি এক্সপ্লেন করি তাহলে সেটার মানে হচ্ছে, বুঝতেই পাচ্ছি আমরা, আবেগজনিত একটা অসাড়তা যদি সেইভাবে বলেন। মানে একটা মানুষের আবেগের প্রতি তার নিজের যে রেসপন্স থাকে, নিজের এবং বাইরের মানুষের আবেগের প্রতি, সেইটা একদম কমে আসে। যেন এরকম মনে হয় যে কোনো আবেগই তাকে ঠিক সেইভাবে ছুঁতে পারছে না। এবং হয়তো রাগ সে দেখাচ্ছে কিন্তু হাসিটা বা কান্নাটা সে এক্সপ্রেস করতে পারছে না। এর সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে কোনো কিছুর প্রতি তার ভালো লাগা বা ইন্টারেস্ট সেটা কমে আসে, কোনো অ্যাক্টিভিটি, কোনো কাজ, কানেকশন কমে আসে বাইরের লোকের সাথে, এবং সে খুব খুশির মুহূর্তগুলো, কোনো উৎসবের মুহূর্তগুলো সে ঠিক করে এনজয় করতে পারে না। আচ্ছা, আরেকটা জিনিসও হয় যেটা বলার দরকার, সেটা হচ্ছে অনেক সময়তেই আমরা দেখতে পাই যে ট্রমার ঘটনার ফ্ল্যাশব্যাক হতে থাকে সেই পেশেন্টের মনের মধ্যে এবং সে সেটা নিয়ে দুঃস্বপ্নও দেখে। আচ্ছা, আপনার কথা শুনতে শুনতে বারবারই মনে হচ্ছিল, তাই একটা বিষয় জিজ্ঞাসা না করে পারছি না। উপসর্গ হিসেবে আপনি যা যা বললেন বা লক্ষণ হিসেবে যা যা বললেন আমরা সেই মানুষের মধ্যে দেখতে পারি, সেরকম অনেক উপসর্গই হয়তো অনেকেই খুঁজে পাবেন, মিল খুঁজে পাবেন। কারণ অনেক সময় হয়তো আমাদের এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে দেখেছি বা আমাদের কারোর হয়েছে যেগুলো আপনি বললেন। তো সেক্ষেত্রে বোঝা যাবে কি করে যে কোনটি স্পেসিফিক্যালি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের জন্য হচ্ছে না অন্য কিছু হতে পারে? হ্যাঁ, এটা খুবই মানে রেলেভেন্ট একটা প্রশ্ন যেটা আপনি জিজ্ঞেস করলেন। দেখুন, আমাদের যে উপসর্গ বা সিমটম সেগুলো তো ওভারল্যাপিং হয়, অনেক রোগের সাথেই হয়, অনেক শারীরিক রোগের সাথেও হয়, অনেক মানসিক রোগের সাথেও হয়। এইখানটাতেই অ্যাকচুয়ালি চিকিৎসকের প্রয়োজন, যিনি হিস্ট্রিটা নেবেন পেশেন্টের, হিস্ট্রিটা নিয়ে তিনি বুঝতে পারবেন যে আদৌ এরকম কোনো ঘটনা ঘটেছে কি ঘটেনি। আরেকটা কথা, যে সবার কিন্তু সব সিমটম দেখাবে না। আচ্ছা, হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে অনেক সময়তে আমরা ক্লায়েন্টদের মধ্যে বা পেশেন্টদের মধ্যে দেখতে পাই যে বাকি অনেক সিমটমই নেই কিন্তু দুটো খুব মেজর সিমটম রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রেও পেশেন্ট হিস্ট্রি যেটা বলি সেটা এই ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। লাস্ট 1 বছরের মধ্যে বা লাস্ট 2 বছরের মধ্যে কোনো ট্রমাটিক ইভেন্টেরও শিকার হয়েছে কিনা, ও দেখেছে কিনা, বা ওর অভিজ্ঞতার মধ্যে এসেছে কিনা, তখন মানে চিকিৎসকের কাজ এটা পুরোপুরি আমি বলবো সেটাকে রিলেট করা প্রেজেন্ট সিমটমের সাথে। হ্যাঁ, ঠিকই। চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা এই বিষয়টি সম্পর্কে পৃথকীকরণ করতে পারি না। না, একটা কথা চলেই আসে আমাদের এখনকার সময় দাঁড়িয়ে, মানে আমাদেরকে তো কোভিডের মতো একটা মহামারীর সাক্ষী হতে হলো। আপনার কি মনে হয় কোভিডের সময় বা কোভিড পরবর্তী পরিবেশে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার জন্ম নিতে পারে বা নিয়েছে কি? অবশ্যই। তার কারণ যখন কোভিড পরিস্থিতিটা তুঙ্গে ছিল সেই সময়টাতে যদিও তখন সবাই, অনেক মানুষ যাদের পরিবারের মানুষ হারিয়ে গেছে, নিজেরা অনেক দিন ভুগেছেন এবং একটি মৃত্যুর পরে তাকে দেখা যায়নি, তার কাছে যাওয়া যায়নি, খালি ফোনে খবর পেয়েছে, এই সমস্ত পরিস্থিতিগুলো তো ডেফিনেটলি একটা ইমোশনাল ট্রমার মধ্যেই পড়ে। এবং তক্ষুনি সেই সিমটমগুলো না দেখা দিলেও
তার পরবর্তী অবস্থায় কিন্তু সিমটম দেখা গেছে। তার কারণ একটা ট্রমা যখন আমাদের হয়, আমরা সাথে সাথেই যে পরের দিন থেকেই সেই সিমটম ম্যানিফেস্টেড হবে তা কিন্তু নয়। এটা বেশিরভাগ সময়তেই দেখা যায় যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু 1 মাসের মাথাতেও হতে পারে, 6 মাসের মাথাতেও হতে পারে, 1 বছর 2 বছরের মাথাতেও হতে পারে। হ্যাঁ, তো আচ্ছা, কাজেই কোভিড পরবর্তী অবস্থায় তো অনেকেরই পিটিএসডি সাইন এবং সিমটম দেখা গেছে। বুঝতে পারছি। আমি শ্রোতা বন্ধুদের জানাতে চাইবো, আমরা আছি এসো ভালো থাকি অনুষ্ঠানে, যেখানে আজ আমাদের বিষয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মনোবিদ নীলাঞ্জনা ব্যানার্জি। ম্যাডাম, ফিরে আসি প্রসঙ্গে। যে কারণেই এই সমস্যা তৈরি হোক না কেন, মোটামুটিভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কতদিন ধরে চলতে পারে এমনটা কি বলা সম্ভব? বা যদি আমাদের শ্রোতাদের জানান যে এর প্রতিকারের সময়সীমাটা কীরকম? দেখুন, যদি চিকিৎসা না করা হয় তাহলে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার নিজে নিজে সেরে যাবে এই ঘটনা খুব বিরল। হতে পারে না বলছি না, কিন্তু অনেক সময়তে মানুষের তো জীবনে মিরাকলও হয়, তাহলে সেটা আলাদা। কিন্তু যদি আমরা কাউকে চিকিৎসাতে নিয়ে যাই তাহলে এর টাইমটা একেবারেই ইন্ডিভিজুয়ালাইজ, মানে ব্যক্তিগত। সেই মানুষটার সামাজিক অবস্থান, তার মনের অবস্থা, তার ব্যক্তিত্বের ধরন সবটা ডিটারমিন করে, তার আশেপাশের সাপোর্ট সমস্তটা ডিটারমিন করবে যে সে কত তাড়াতাড়ি তার হিলিংটা, মানে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের একটা হিলিংয়ের প্রয়োজন হয়, তো সিস্টেমটা আবার রিপেয়ার হবে। একটা ইনজুরি হয়েছে, একটা ক্ষত হয়েছে, সেই সিস্টেমটা রিপেয়ার হবে। তো সেইটা করতে গেলে মানে বা হতে গেলে সে কতটা সময় নেবে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এটা সঠিকভাবে বলা যায় না, তবে চিকিৎসা ঠিকঠাক হলে অবশ্যই এটা থেকে বেরিয়ে আসা যাবে। বেশ, প্রতিকারের কথা এলোই যখন, জানতে চাইবো যে এই সমস্যা থেকে প্রতিকার কি কি উপায় হতে পারে? এর জন্য কি ওষুধ প্রয়োজন? আমি একটু সাধারণভাবেই বলি যে যখন দেখা যাচ্ছে একটা মানুষের মধ্যে কিছু উপসর্গ দেখা দিচ্ছে আর কি, তাকে সাইকিয়াট্রিস্টের কাছে বা কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়াটা হচ্ছে প্রথম কাজ। এবার যদি উপসর্গ খুব সিভিয়ার হয় তাহলে সাইকোলজিস্টও সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেবেন, কারণ সেখানে ওষুধটা প্রয়োজন আছে। এবারে সাইকিয়াট্রিস্ট কী করেন, ওষুধ দিয়ে একটু রিলিফ দিয়ে তারপরে একটা খুব ইম্পর্ট্যান্ট এখানে বলা, সেটা হচ্ছে একটা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট করতে লাগে, মানে কনফার্ম করবার জন্য যে এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আচ্ছা, এটা মনের পরীক্ষা, এবং সেইটা করা হলে মোটামুটিভাবে একটা কনফার্ম করা যায় যে এই মানুষটার এই অসুবিধাটাই হয়েছে, এবং তাহলে চিকিৎসা পদ্ধতিটা অনেকটা সহজ হয়ে যায়। ওষুধ চলে, তার সাথে সাথে নেক্সট ধাপ হচ্ছে সাইকোথেরাপি। এখন দেখা যাচ্ছে যোগা থেরাপি দিয়েও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার খুব ভালো হিল করা যায়। তার কারণ হচ্ছে যে ট্রমা তো শুধু মনে থাকে না, ট্রমাটা শরীরও বেশিরভাগ সময়তে ধরে রাখে। ঠিক। তো যোগা থেরাপি যদি প্রপারলি দেওয়া যায় সেখানেও খুব উপকার হয়। বেশ, এই ধরনের ক্ষেত্রে মানে যারা এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের শিকার হতে পারেন বা হয়েছেন, তাদের ক্ষেত্রে পরিবার থেকে কি কি ধরনের সাপোর্ট পাওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি ট্রমার কারণটা পরিবারে না থাকে, অনেক সময় তো পরিবারেও ট্রমার কারণ থাকে, ঠিক, তো সেই ক্ষেত্রে হয়তো সেই সাপোর্ট কতটা তাকে সাহায্য করবে এটা বলা মুশকিল। কিন্তু যদি এটা হয় যে ট্রমাটা পরিবারের বাইরে থেকে এসছে, তাহলে ফ্যামিলি সাপোর্ট ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কারণ ট্রমা থেকে যে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয় সেইটা পরিবারের সাপোর্ট, সবাই আমরা মিলেমিশে রয়েছি, পেশেন্ট একা ফিল করছে না, এইটা কিন্তু পেশেন্টকে যে আরাম দেবে মানসিক স্তরে এবং শারীরিক স্তরে, তার যেগুলো আগে আগে বলছিলাম না যে তার অ্যালার্টনেসটা ভয়ঙ্কর বেড়ে যায়, তো সেইগুলো কমাতে সাহায্য করবে, একটা শান্তি পাবে। এই শান্তিটা এবং স্বস্তিটা হিলিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন, কারণ যত সেফ ফিলিং তত হিলিংটা বেটার হবে। বেশ, আপনি কিছুক্ষণ আগেই এই প্রসঙ্গে সাইকোথেরাপির গুরুত্বের কথা বললেন। হ্যাঁ, আমি একটু জিজ্ঞাসা করব যে এই সময় তো আমরা আরও কিছু থেরাপির কথা শুনতে পারি, যেমন ডান্স থেরাপি, ড্রামা থেরাপি, এগুলো কি কোনোভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে সুরাহা হতে পারে? অবশ্যই হতে পারে, কিন্তু এখানে একটা কথা বলবো, যেহেতু ডান্স থেরাপি বা ড্রামা থেরাপি আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয়, যদি থেরাপি করাতে হয় তাহলে যেন এক্সপার্টকে দিয়েই করানো হয়, কারণ সেক্ষেত্রে অনেক সময়তেই দেখা যায় যে অতটা ভালো জানেন না যিনি করছেন থেরাপি, সেই ক্ষেত্রে কিন্তু
পেশেন্টের রিস্ক হয়ে যায়। ঠিক। এবার যেটা জানতে চাইবো, এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারই হোক বা অন্য যে কোনো মানসিক ব্যাধি হোক, আমাদের চারপাশে থাকা মানুষের মধ্যে এই সম্পর্কে ধারণা বা প্রতিচ্ছবি কিছু ক্ষেত্রে হয়তো পাল্টেছে, কিন্তু এখনও অনেকেই উদাসীন। অর্থাৎ তারা পেট ব্যথা বা মাথা ব্যথা হলে চিকিৎসকের কাছে যান, কিন্তু মনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসার ভূমিকা স্বীকার করতে তারা নারাজ। এই দিকটা নিয়ে আপনি যদি কিছু আলোকপাত করেন। আসলে আমরা সামাজিক কারণেই হোক, আমি বলবো সমাজটাই দায়ী, কারণ মনের রোগ হলে তাকে একটু অন্যরকম করে দেখা হয়, তো শরীরের রোগ হলে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেড আমাদের কাছে। যে কোনো কারণেই হোক, আমাদের মনে হয় এখন এত বেশি মানসিক সমস্যাগুলো বাড়ছে, অন্তত লাস্ট 5 বছরে তো বটেই। আমাদের একটু ভেবে দেখার দরকার আছে যে শরীর আর মন একসাথে একই ছন্দে কিন্তু তারা ফাংশন করে। আমরা যদি এই জিনিসটাকে মেনে নিতে পারি তাহলে আমাদের বুঝতেও অনেকটা সুবিধে হয়ে যায়। মানে আমরা যদি শরীরটাকে আলাদা করে মনটাকে আলাদা করে না দেখি, তাহলে সেই ভাবনাটা থেকেই কিন্তু আমাদের মনোভাবটা পাল্টানোটা শুরু হতে পারে আর কি। কারণ আমাদের আজকে যদি একটা শারীরিক কোনো অসুবিধে যদি আজকে আমার মনকে প্রভাবিত করে, তাহলে মনের কোনো অসুবিধে কেন শরীরকে প্রভাবিত করবে না? প্রশ্নটা যদি এখানটায় রাখা যায়, একটু মনে হয় আমাদের সবারই একটু রিলিফ হবে। আমরা একটু বুঝতে পারবো নিজেদের শরীর, নিজেদের মন এবং বাকিদের, এবং আমাদের ওভারঅল একটা সামাজিক হিলিংয়ের জায়গায় একটা অ্যাকসেপ্টেন্স আসলে আমার মনে হয় হেল্প হবে অনেকটা ডিল করতে। কারণ আমরা ওই বিচ্ছিন্নভাবে দেখি বলে আমরা অ্যাংজাইটি থেকে হয়তো একটা কোনো পার্টিকুলার রোগ হচ্ছে, আমরা সেই রোগটার আলাদা করে চিকিৎসা করাচ্ছি, অ্যাংজাইটির আলাদা করে চিকিৎসা করাচ্ছি। আমার মনে ভাবনাটা হচ্ছে দুটো আলাদা, এটা শরীরের জন্য ওষুধ খাচ্ছি, মনের জন্য ওষুধ খাচ্ছি, দরকার নেই এইভাবে ভাবার। এখন সময় এসে গেছে সেটা, কারণ মানুষ এত বেশি মনের অসুবিধেতে রয়েছে যে আমরা যদি শরীর মনকে একটু একসাথে ভাবতে পারি যে তারা একই সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে এবং আমাদের সিস্টেমটা চালায়, তাহলে মনে হয় সেখান থেকেই আমাদের সুরাহার রাস্তা আমরা দেখতে পাবো। একদম। খুব জানতে ইচ্ছে করছে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে বয়সের কোনো ভেদ আছে কি? মানে কোন বয়সে হতে পারে বা কোন বয়সে হওয়ার সম্ভাবনা নেই, এরকম কোনো বিষয় আছে কি? না, এটা একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই হতে পারে। সেক্ষেত্রে জানতে চাইবো, আপনি ইতিমধ্যে কি কি লক্ষণ দেখা যায় সে সম্বন্ধে বলেছেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে লক্ষণগুলো কীরকম হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে বড়দের লক্ষণগুলোর মতনই কিছু কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেরকম এই যেটা বললাম যে বিশেষ করে শরীরের জায়গাটা, যে ব্যথা বেদনা, বারে বারে অসুস্থ হয়ে পড়া, একটা অনীহা, একটা অনিচ্ছে কাজের প্রতি, খেলার প্রতি, সবটা। বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখা যায় বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা যখন খেলতে বসে, তারা না যে ট্রমাটা তারা দেখেছে সেইটাই না তারা রোল প্লের মতন করে কেমন একটা করে খেলার মধ্যে। মানে সেই ক্যারেক্টারগুলোকেই তারা সাজিয়ে, মানে সেই পুরো ঘটনাটাকে, যেটাকে আমরা বলি এনঅ্যাক্ট করা, সেই এনঅ্যাক্টমেন্টের মধ্যে ওরা চলে যায়। হয়তো বাড়িতে এসে বলেনি, হ্যাঁ, বা বলতে পারেনি, বা তখনও ভয় রয়েছে, কিন্তু যদি কেউ একটু অবজারভেশন নিয়ে তাদেরকে দেখে বাচ্চাদের, তাহলে দেখবে যে একটা খেলার মধ্যে অদ্ভুতভাবেই তার সেই পরিস্থিতিটা সে তুলে ধরবার চেষ্টা করছে। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, আমার কাছে একটি বাচ্চা এসেছিল, তার বাবা মা আমার কাছে বলছেন, অ্যাজ কমপ্লেন প্রেজেন্ট করছেন, যে ও সবসময়তেই দেখা যাচ্ছে আজকাল যখন পুতুল খেলতে বসে তখন পুতুলের নাক মুখ সবটা বন্ধ করে ও কোথায় টানতে টানতে নিয়ে যায়। আচ্ছা, এবার আমি তখন জিজ্ঞেস করেছি যে আগে কখনো এটা হয়নি? তখন ওর বাবা মা বলছে, না, এই তো ইদানিং লাস্ট 10-12-15 দিন ধরে এরকম দেখছি। হ্যাঁ, এবং নিয়ে গিয়ে একটা জায়গায় সে ছুঁড়ে ফেলে দেয় পুতুলটাকে। এবার এইটা শুনে আমি যখন মানে হিস্ট্রিটা নিলাম, তখন আমি দেখলাম যে লাস্ট 3 মাসের মধ্যে ওদের স্কুলে এমন কিছু ঘটনা ঘটেছে যেটার প্রতিফলন এটা হতে পারে। মানে বাচ্চাটা কোনোভাবে একটা ট্রমার সাক্ষী থেকেছে। আমি যে ঘটনাটার কথা বলছি সেটা ঠিক ওর ওপর হয়নি, কিন্তু ও সাক্ষী থেকেছে, ও দেখেছে, সেইটাই কিন্তু ও বোঝাতে চাইছে তার খেলার মাধ্যমে। তো বাবা মায়েরা খুব ধমক দিচ্ছেন, বকাবকি করছেন, কেন ওর মুখ বাঁধছো, কেন টানাটানি করছো, তুমি তো এরকম করতো না, মানে হ্যাঁ। এবার আস্তে আস্তে আমি আসলে সাধারণভাবে যেটা করি সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্লে থেরাপি বলে
একটা মোড অফ সাইকোথেরাপি আছে যেখানে খেলার মাধ্যমে বাচ্চাদের ট্রমাটাকে বের করা হয় এবং হিল করা হয়। আমি সাধারণভাবে রেফার করে দিই আমার কাছে এরকম খুব বাচ্চাদের কেস আসলে। তো সেখানে গিয়েও দেখা গেছে যে তার খেলার মাধ্যমে সে সেই জিনিসটাই করছে এবং যিনি সাইকোলজিস্ট, যিনি প্লে থেরাপিস্ট, তিনি দুটোকে রিলেট করে বাবা মাকে বোঝাতে পেরেছেন এবং তাকে কিছুটা ওষুধ দিয়ে শান্ত করা, প্লে থেরাপি দিয়ে সেই হিলিংটা তাকে দেওয়া গেছে। এই থেরাপির ব্যাপারে জেনে আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন। একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো যে আপনি যে বাচ্চাটির কথা বললেন তার বাবা মা নিয়ে এসেছেন বললেন, এক্ষেত্রে এই বাবা মায়ের সচেতনতাটা কতটা আছে বলে আপনার মনে হয়, বা তাদের কতটা সচেতন হওয়া উচিত বাচ্চাদের মধ্যে এই লক্ষণগুলো দেখার জন্য বা বোঝার জন্য? মা বাবার সচেতনতাটা তো সবার আগে দরকার, মানে বাচ্চাদের ক্ষেত্রে তো ভীষণভাবে দরকার। আমার তো মনে হয় বড়দের ক্ষেত্রেও দরকার, মানে যতক্ষণ তারা মা বাবার সাথে রয়েছেন সব সময়তেই যে তারা নিজেরাই মানে এসে সবটা বলে দিতে পারবে সচেতন হয়ে, সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় শুরুটা না আরেকটু আগে থেকে আমাদের করতে হবে। যেমন মা বাবার সাথে বাচ্চার কমিউনিকেশন, সেইটার উপরে আমাদের শুরু থেকে জোর দেওয়া ভীষণ দরকার এবং সেটা যতটা স্বাভাবিক কমিউনিকেশন রাখা যায় সেটাই ভালো। মানে অনেক বাবা মাকে আমি দেখেছি যে তাদেরকে যখন কমিউনিকেশন করতে বলা হয় তারা একটা কীরকম যেন বাধ্যবাধকতা, যে না মানে তোকে বলতেই হবে, কেন বলবি না, আমি তোর মা, আমি তোর বাবা, হ্যাঁ আমার জানার কর্তব্য আছে, এইরকম টাইপের কমিউনিকেশন বলছি না। আমি বলতে চাইছি শুরুর থেকে, জন্মের পর থেকেই আর কি, বাচ্চার সাথে মা বাবার যে স্বাভাবিক একটা, যে বাচ্চা কোনো কিছু বলতে ভয় পাবে না বাড়িতে এসে, হ্যাঁ, বা দোষ হয়তো সে করেছে সেটাও সে স্বীকার করতে ভয় পাবে না, তার সেই রকম একটা সেফ একটা এনভায়রনমেন্ট বাচ্চা বাড়িতে ফিল করবে। তাকে ভীষণ ভাবতে হবে না যে এইটা বললে বাবা আমাকে বকতে পারে, মারতে পারে, শাস্তি দিতে পারে, অতএব আমি বলবো না। আবার আরেকটা প্রশ্ন আপনি হয়তো এক্ষুনি করবেন, সেটা হচ্ছে তাহলে কি শাস্তি যে দেওয়া হয় সেটা খারাপ? হ্যাঁ, মানে যদি সেটা যদি সেটা একটা বাচ্চার কমিউনিকেশনকে হ্যাম্পার করে তাহলে সেই ধরনের শাস্তি তো অবশ্যই খারাপ। মনোবিদ হিসেবে তো আমি এটা একেবারেই বলতে পারি। তাকে শাসনে রাখা যাবে না কি তাকে উচিত অনুচিত জ্ঞান দেওয়া যাবে না সেইটা নয়, কিন্তু সে যেন বলতে ভয় না পায়। বাচ্চাকে ভয় মানুষ করলে অনেক জিনিসই হয়, যেটা মানে অনেক জায়গাতেই দেখা যায়, সেটা হচ্ছে যে তার তো মেন বেসিক আশ্রয় তো তার বাড়ি। আমাদের বড়দের ক্ষেত্রেও তাই, আপনি নিজের কথাই ভাবুন না, বেসিক আমরা ফিরি কোথায়? আমাদের বাসায় ফিরি তো। এবারে ওই বাসাটার মধ্যে যদি আমি ভীষণ ভয় পাই নিজেকে মেলে ধরতে বা খুলতে, তাহলে পরে আমি অনেক কিছু চেপে যাব। এই যে আমি চেপে যাব, এইখান থেকেই আমার কিন্তু মনের মধ্যে একটা আলাদা চাপ সৃষ্টি হবে। কাজেই সচেতন করতে গেলে বাবা মায়ের ওই জায়গাটা থেকে কাজটা করতে হবে যে বাচ্চা যেন আমার কাছে কমিউনিকেট করতে পারে সব কিছুই খুব সহজভাবে। তার মধ্যে কিছু জিনিস আমি আমার ম্যাচুরিটি দিয়ে শুনবো না, কিছু জিনিস আমি বুঝবো, মানে কোনটা কতটা সিরিয়াস সেইটা বুঝে আমি, সব কথা বাচ্চা বলবে সব তো সিরিয়াস কথা নয়, সবই যদি আমি ধরতে থাকি তাহলে তো সেইটা আবার ঠিক হলো না। হ্যাঁ, সেখান থেকেও বাচ্চা একটা আড়ষ্টতা আসতে পারে। তো সেখানে অবশ্যই সচেতনতার প্রয়োজন আছে এবং পিটিএসডিকে মাথায় রেখে যদি আমরা এটা বলি বা ভাবতে যাই, তাহলে মা বাবা সচেতনতা ভীষণভাবে প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কিন্তু অতটা দেখা যায় না। কারণটা কিন্তু ওইটাই, সেটা হচ্ছে ভাবে যে ও তো ঠিক আছে। আমি আরেকটা এক্সাম্পল কথা আপনাকে বলতে পারি। মেয়েটি 16 বছর বয়সে আমার কাছে এসেছিল। ওর এই যে পিটিএসডি সিমটমগুলো বললাম, এই যে অনেকগুলো সিমটমের কথাই বললাম, বিশেষ করে ওর মধ্যে যেটা ছিল, প্রায় মনে করতো যে সব ঘটনাটাই ঘটছে সেটা একটা সিনেমার মতন, একটা মুভির মতন হচ্ছে, একটা স্বপ্নের মতন আর কি ঘটে যাচ্ছে, স্বপ্নটা ভেঙে যাবে ওর যে কোনো সময়। এবার এই ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওর মাসির মেয়েকে, যে ওর খুব কাছের খুব প্রিয় ছিল, 3 বছর বয়সে চোখের সামনে থেকে ছাদ থেকে পড়ে যেতে দেখেছিল। আচ্ছা, এবার এই যে ঘটনাটা ঘটেছে, ও প্রথম কথা মনে করতে শুরু করলো একটা সাংঘাতিক, মানে ওর অপরাধবোধ কাজ করতে শুরু করলো যে আমি কি তাহলে ঠিক করে বোনকে আগলাতে পারলাম না, কারণ ছাদে ওই খেলছিল, মানে ওরা দুজনই ছিল, কিন্তু পরিস্থিতি যেরকম ছিল একেবারেই ওটা অ্যাক্সিডেন্টাল, ওরম হঠাৎ করে ছুটে ওরম চলে যাবে সেটা বুঝতেও পারা যায়নি। হ্যাঁ, তো সেটাও যেরকম ছিল, এবং ও ঘুমোতে গেলেই ওর চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠতো, যেটাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ফ্ল্যাশব্যাকের মতন আসতে থাকে সেইটা।
ও ঘুম থেকে কেঁদে উঠে পড়তো এবং এটা ওর অনেকটা সময় লেগেছিল। ওর কিন্তু সময় লাগার কারণ হচ্ছে মা বাবা অতটা সচেতন ছিলেন না বলে। ও সিমটমগুলো বারবার করে উঠে আসছে আর বাবা মা সেটাকে কন্টিনিউয়াসলি চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাবছেন যে পরীক্ষার জন্য বোধহয় স্ট্রেসড হয়ে যাচ্ছে, ওনারা ভাবছেন যে মানে পড়াশুনোর ঠিক করে ভালো রেজাল্ট করতে পারছে না বলেও স্ট্রেস হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে অনেক দিন অবধি ওর চাপা ছিল এবং এর ফলে একটা খুব মানে ভিজিবল একটা মানে ব্যবহারিক পরিবর্তন ওর হয়েছিল। সেটা হচ্ছে ও না পরীক্ষা দিতে যেতে চাইতো না পরীক্ষার হলে। ও খালি বলতে শুরু করলো যে আমি বাড়িতে বসে পরীক্ষা দেবো বা আমি সিক রুমে বসে পরীক্ষা দেবো, সবার মধ্যে আমাকে নিয়ে যেও না। ওর খালি মনে হচ্ছে যে সবার মধ্যে আমি কীরকম একটা মিসম্যাচ, কারণ ও তো ট্রমাটাকে কন্টিনিউয়াসলি ভিতরে ক্যারি করছে। এবার বাকিরা যে স্বাভাবিক মন নিয়ে স্বাভাবিকভাবে যে পরীক্ষা দিতে যাচ্ছে ও তো সেটা পারছে না। এবার যখনই সেটা ওর মিসম্যাচ হয়ে যাচ্ছে ও আর সেটা ফেস করতে চাইছে না। তো যেহেতু এটা একটা মানে এখনও সমাজে পড়াশুনো, কেরিয়ার এইসবের উপরে একটা খুব বেশি গুরুত্ব দেওয়া হতে থাকে এবং সেখানে যখনই কোনো বাচ্চা হোক বড় হোক, যখনই সেখানটায় কেউ পারে না এরকম হচ্ছে, হ্যাঁ, তো তখন মা বা বাড়ির লোকের মানে যেটাকে আমরা বলি টনকটা নড়ে আর কি। তো এইখানে মা বাবার সচেতনতা ভীষণ দরকার এবং আমার মনে হয় আরও বেশি প্রোগ্রাম হওয়া দরকার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একদম বিশেষ করে তাদের জন্যে, মা বাবাদের জন্যে, পরিবারের জন্যে, যাতে তারা আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি হবে আমাদের চিকিৎসাও তত তাড়াতাড়ি হবে এবং আশা করা যায় হিলিংটাও তত তাড়াতাড়ি হবে। একদমই ঠিক। অনেকগুলো ধারণা আজকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে। আজকের মতো আমাদের সময় প্রায় শেষ। আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ ছিলেন মনোবিদ নীলাঞ্জনা ব্যানার্জি। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এত সহজ করে আমাদের শ্রোতাদের কাছে নানা খুঁটিনাটি তথ্য পৌঁছে দেওয়ার জন্য এই বিষয়টি নিয়ে। অনুষ্ঠানটি আপনারা রেডিও জেবের ইউটিউব চ্যানেলেও শুনতে পারবেন এবং অনুষ্ঠানটি শুনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ফোন নম্বরে। আমাদের ফোন নম্বর 03324572620। আমাদের মেল করতে পারেন radio.staff@jadavpuruniversity.in। আজকের মতো এসো ভালো থাকি অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে আসব। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।